নমস্কার। ইন্ডিয়ান পাবলিক ফিন্যান্স বা ভারতের সরকারি অর্থব্যবস্থা ডব্লিউবিসিএস হোক বা ইউপিএসসি প্রিলিমস এই টপিকটা কিন্তু রীতিমতো গেম চেঞ্জার। আজকের এই স্পেশাল এক্সপ্লেনার সেশনে সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভীষণ ইম্পর্ট্যান্ট আর একটু জটিল মনে হওয়া বিষয়টাকে একদম সহজ আর স্ট্রাকচার্ড ওয়েতে ডিকোড করব, যাতে পরীক্ষার হলে এই টপিক থেকে আসা কোনো প্রশ্নই না আটকায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ক্লাসিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রত্যক্ষ আর পরোক্ষ করের মধ্যে জিএসটি বা জিএসটি ঠিক কোন ক্যাটেগরিতে পড়ে? এটা কিন্তু পরীক্ষায় বারবার আসা একটা প্রশ্ন। বেসিক কনসেপ্ট কতটা ক্লিয়ার সেটা বোঝার জন্য এর চেয়ে ভালো প্রশ্ন আর হয় না। উত্তরটা একটু পরেই আমরা পেয়ে যাব, ততক্ষণে আপনারা ভাবতে থাকুন। আজকে আমরা পুরো বিষয়টা একটা স্টেট ব্যালেন্স শিট বা সরকারের হিসেবের খাতার মতো করে বুঝব। আমাদের আজকের ফোল্ডারগুলো হল ১ সামগ্রিক চিত্র, ২ সরকারের আয়, ৩ সরকারের ব্যয়, ৪ ঘাটতি বা ডেফিসিট, ৫ 15th ফাইন্যান্স কমিশন বা ১৫তম অর্থ কমিশন, আর সবশেষে একটা কুইক রিভিশন। চলুন ১ নম্বর পয়েন্ট অর্থাৎ সামগ্রিক চিত্র বা দ্য বিগ পিকচার দিয়ে শুরু করা যাক। এখানে প্রথমেই আসে ফিস্ক্যাল পলিসির কথা। সহজ কথায় বলতে গেলে ফিস্ক্যাল পলিসি বা রাজকোষ নীতি হল দেশের কোষাগার সামলানোর জন্য সরকারের একদম মাস্টার প্ল্যান। এর মূল টার্গেট কিন্তু তিনটে: ১ দেশের অর্থনৈতিক গ্রোথ বাড়ানো, ২ বাজারে জিনিসপত্রের দাম যাতে আকাশ ছোঁয়া না হয়ে যায় সেটা দেখা, আর ৩ সমাজে ধনী দরিদ্রের আয়ের বৈষম্য কমানো। ব্যাস, এই তিনটে পয়েন্ট মনে রাখলেই হবে। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় ফোল্ডার, মানে সরকারের আয় বা রেভিনিউতে। সরকার মূলত ট্যাক্স বা কর থেকেই রোজগার করে, আর যে কোনো সরকারি পরীক্ষার জন্য ডিরেক্ট ট্যাক্স আর ইনডিরেক্ট ট্যাক্সের এই পার্থক্যটা বোঝা ভীষণ জরুরি। দেখুন, প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স হলো এমন কর যার ভার সরাসরি আপনার ওপরই পড়বে, মানে আয়কর বা ইনকাম ট্যাক্স। এটা চাইলেও অন্য কারো ঘাড়ে চাপানো যায় না। কিন্তু পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্সটা আলাদা। এর বোঝা অন্যের ঘাড়ে অনায়াসে পাস করে দেয়া যায়, যেমন ধরুন কাস্টমস ডিউটি। আর ইনডিরেক্ট ট্যাক্স বলতেই যার কথা মাথায় আসে সেটা হলো জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। প্রিলিমিনারির জন্য এই কয়েকটা ফ্যাক্ট একদম মুখস্থ চাই। এটা চালু হয়েছিল 1 জুলাই 2017 সালে। এটা আসে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর মনে রাখবেন, এটা কিন্তু একটা কনজামশন বেসড বা ব্যবহার ভিত্তিক কর। এর ট্যাক্স স্ল্যাবগুলো হল 0, 5, 12, 18 এবং 28%। আর হ্যাঁ, আমাদের ওই প্রথম প্রশ্নের উত্তরটাও নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। জিএসটি হলো একটা পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স। এরপর আসি অর্থনীতি জগতের খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্টে, ল্যাফার কার্ভ। এই উল্টানো ইউ শেপের গ্রাফটা দেখলেই বুঝতে পারবেন ব্যাপারটা কতটা সিম্পল। সরকার যদি ভাবে যে ট্যাক্স রেট বাড়িয়েই যাবে আর রোজগার বাড়বে, তাহলে ভুল। কারণ একটা সময়ের পর ট্যাক্সের হার মাত্রা ছাড়া হয়ে গেলে মানুষ আর ট্যাক্স দিতে চায় না, ফাঁকি দেওয়ার রাস্তা খোঁজে। ফলে দিন শেষে সরকারের মোট আয় উল্টে কমে যায়। ট্যাক্স রেট আর ট্যাক্স রেভিনিউর এই ব্যালেন্সটাই হল ল্যাফার কার্ভ। পরীক্ষায় বারবার রিপিট হওয়া আরও দুটো খুব ইম্পর্টেন্ট টার্ম হলো পিগুবিয়ান ট্যাক্স আর টোবিন ট্যাক্স। এটা মনে রাখার একটা দারুণ ট্রিক আছে। পি ফর পিগুবিয়ান আর পি ফর পলিউশন বা পাপ, মানে তামাক বা মদের মতো সমাজের ক্ষতিকারক জিনিসের উপর যে সিন ট্যাক্স বসানো হয় সেটাই পিগুবিয়ান ট্যাক্স। অন্যদিকে টি ফর টোবিন আর টি ফর ট্রেডিং, মানে শর্ট টার্ম কারেন্সি স্পেকুলেশনের উপর যে শাস্তিমূলক কর বসানো হয় সেটা হলো টোবিন ট্যাক্স। এই পি আর টি ট্রিকটা একদম ভুললে চলবে না। এবার আসি ট্যাক্স ইভেশন আর ট্যাক্স অ্যাভয়েডেন্সের তোফাতে। শব্দ দুটো শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে আকাশ পাতাল ফারাক। ট্যাক্স ইভেশন মানে হলো বেআইনিভাবে আয় লুকিয়ে ট্যাক্স ফাঁকি দেওয়া। এটা মারাত্মক অপরাধ, ধরা পড়লে সোজা জেল হতে পারে। কিন্তু ট্যাক্স অ্যাভয়েডেন্স হলো আইনের গণ্ডির মধ্যে থেকে নানা ফাঁকফাঁকর কাজে লাগিয়ে ট্যাক্স বাঁচানো, মানে রুলবুক মেনেই নিজের সুবিধা করে নেওয়া। একটা পুরোপুরি লিগ্যাল, অন্যটা ইললিগ্যাল। সরকারের আয় তো হলো, এবার ৩ নম্বর পয়েন্ট, সরকারের ব্যয় বা এক্সপেন্ডিচার। সরকার এত টাকা কিভাবে খরচ করে সেটা বুঝতে গেলে রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই দুটো টার্ম জানা খুব দরকার। এই দুটোর পার্থক্য মনে রাখার সবচেয়ে সোজা উপায় হল অ্যাসেট ক্রিয়েশন বা সম্পদ সৃষ্টির কথাটা মাথায় রাখা। রেভিনিউ এক্সপেন্ডিচার হল সরকারের দৈনন্দিন খরচ, যেমন কর্মীদের বেতন দেওয়া বা ঋণের সুদ মেটানো। এতে কিন্তু দেশের কোনো স্থায়ী সম্পদ তৈরি হয় না। অন্যদিকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হল এককালীন বড়সড় ইনভেস্টমেন্ট, যেমন ধরুন নতুন হাইওয়ে বা ড্যাম তৈরি করা। এই খরচের ফলে দেশের ফিজিক্যাল বা ফিন্যান্সিয়াল সম্পদ তৈরি হয়। এরপর আসছি ৪ নম্বর পয়েন্টে, সরকারের ঘাটতি বা ডেফিসিটস। এই সেকশনটাকে অনেক পরীক্ষার্থী বেশ ভয় পায়।
কিন্তু বিশ্বাস করুন, একবার সূত্রগুলো বুঝে নিলে এটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই চার্টটাকে একটা ভার্চুয়াল ফ্ল্যাশ কার্ড হিসেবে ধরে নিতে পারেন। রেভিনিউ ডেফিসিট, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, ফিস্ক্যাল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিট। এই চারটে ফর্মুলার একটা মেন্টাল স্ক্রিনশট নিয়ে নিন এখনই। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ফিস্ক্যাল ডেফিসিট, যার মানে হলো সরকারের টোটাল কতটা ধার বা লোন করার প্রয়োজন সেটাই। বিশেষ করে প্রাইমারি ডেফিসিট বের করাটা কিন্তু একদম ম্যাজিকের মতো। একটা সিম্পল লজিক্যাল ফ্লো মনে রাখুন। প্রথমে সরকারের মোট ফিস্ক্যাল ডেফিসিট বা মোট ধারের পরিমাণটা নিন। এবার সেখান থেকে অতীতের নেওয়া ঋণের সুদ বা ইন্টারেস্ট পেমেন্টটা মাইনাস করে দিন। ব্যাস, যেটুকু পড়ে রইল সেটাই হলো প্রাইমারি ডেফিসিট। এর থেকে আমরা বুঝতে পারি পুরনো ঋণের বোঝা বাদ দিলে শুধুমাত্র চলতি বছরে সরকারের প্রকৃত আর্থিক পারফরম্যান্স ঠিক কেমন। আর ধার বা ঋণের কথা যখন হচ্ছেই, তখন এফআরবিএম অ্যাক্ট বা FRBM অ্যাক্ট 2003 এর কথা বলতেই হয়। এটাকে বলতে পারেন সরকারের একটা স্ট্রিক্ট ডায়েট প্ল্যান। এর কাজ হল ফিস্ক্যাল এবং রেভিনিউ ঘাটতি কমানোর দিকে নজর রাখা। এই আইন অনুযায়ী খুব ইমার্জেন্সি পরিস্থিতি মানে WMA বা ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস ছাড়া সরকার আরবিআইয়ের কাছ থেকে যথেচ্ছ ঋণ নিতে পারবে না। পাশাপাশি সংসদে সামষ্টিক অর্থনৈতিক বিবৃতি পেশ করাটাও এই আইনে বাধ্যতামূলক করা হয়েছে। এবার চলে আসছি 5 নম্বর পয়েন্টে, 15তম অর্থ কমিশন বা 15th ফিন্যান্স কমিশনের হাইলাইটস। এই অর্থ কমিশন থেকে স্ট্যাটিক জিকের প্রশ্ন আসাটা প্রায় নিশ্চিত। কমিশন গঠিত হয় নভেম্বরের 2017 সালে। এর প্রধান হলেন NK সিং, আর এর মেয়াদ হল 2021 থেকে 2026 সাল পর্যন্ত। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হল, আগের কমিশনগুলো যেখানে 1971 সালের জনগণনা ব্যবহার করত, এই 15তম কমিশন কিন্তু 2011 সালের জনগণনার ডেটা ব্যবহার করেছে। তাই NK সিং আর 2011 সালের সেন্সাস, এই দুটো কিওয়ার্ড মেমোরিতে একদম লক করে নিন। আর একটা ম্যাজিক নম্বর মাথায় রাখতে হবে, 41% বা 41%। কেন্দ্র সরকার তার সংগৃহীত করের ঠিক এই নির্দিষ্ট অংশটাই রাজ্যগুলোর মধ্যে ভাগ করে দেয়। হিসেবটা কিন্তু খুব পরিষ্কার। 15তম অর্থ কমিশন রাজ্যগুলোকে দিচ্ছে 41% আর কেন্দ্রের হাতে থাকছে 59%। কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন কি, 14তম অর্থ কমিশনে এটা কিন্তু 42% ছিল। তাহলে 1% কমল কেন? কারণ নতুন তৈরি হওয়া কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য ওই 1% আলাদা করে সরিয়ে রাখা হয়েছে। আলোচনা তো অনেক হলো, এবার 6 নম্বর পয়েন্ট, কুইক এক্সাম রিভিশন। পরীক্ষার আগে পুরো ব্যালেন্স শিটটারই 5টা গোল্ডেন পয়েন্ট ঝালিয়ে নেওয়া ভীষণ দরকার। 1. জিএসটি হলো একটা পরোক্ষ কর, যা 101তম সংশোধনীর মাধ্যমে এসেছে। 2. মূলধনী ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানেই হলো দেশের জন্য সম্পদ তৈরি করা। 3. ফিস্ক্যাল ডেফিসিট মানে সরকারের টোটাল কতটা ঋণ বা ধার করা প্রয়োজন। 4. প্রাইমারি ডেফিসিট মানে ফিস্ক্যাল ডেফিসিট থেকে পুরনো ঋণের সুদ বাদ দেওয়া। আর 5. NK সিংয়ের নেতৃত্বাধীন 15তম অর্থ কমিশন রাজ্যগুলোকে দিয়েছে 41%। এই পয়েন্টগুলো একদম ঠোঁটস্থ চাই। আজকের এই এক্সপ্লেনারের শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে গেলাম। পরীক্ষার দিন ট্যাক্স ইভেশন আর ট্যাক্স অ্যাভয়েডেন্সের পার্থক্যটা ঠিক মনে থাকবে তো? একটা ইল্লিগাল আর একটা লিগ্যাল, এই তো কনসেপ্ট। আশা করি আজকের এই বিশ্লেষণ কনসেপ্টগুলো জলের মতো ক্লিয়ার করতে সাহায্য করেছে। সরকারি চাকরির প্রস্তুতির জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা। খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যান।